চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজটা কি, তার পুলিশের কাজটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরকে বিরোধীরা বলছেন নরকে পরিণত করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মেয়রের দায়িত্বটা দিয়েছেন সেই জনাব ফিরহাদ হাকিম, তিনি ধর্মগুরুর মতন বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় দার্শনিক ভাষণ দিতে ব্যস্ত, কিন্তু এই কলকাতা শহরে অ্যামিউজমেন্ট পার্কগুলো কি অবস্থায় রয়েছে সেই বিষয়ে তার কোনো দায় নেই। ফিরহাদ হাকিম এখন হয়তো আমাকে টেলিফোন করে বলবেন যে না না ভাই, এটা আমার আয়ত্তে নেই, এটা বিধাননগরের আয়ত্তে। তাহলে বিধাননগরের যে মেয়র রয়েছে তার কি কাজটা? কোন কোন এলাকা থেকে কত কত কাটমানি তোলা হচ্ছে তৃণমূলের নেতারা খুল্লা বলে দিচ্ছেন। ফিরহাদ হাকিমের জুরিসডিকশনের মধ্যে নিকো পার্ক নয়, তাই তো? বিধাননগরের জুরিসডিকশনের মধ্যে। তাহলে বিধাননগরের মেয়র আসলে কোন ক্লিয়ারেন্সগুলো, এই যে চারপাশে যে ব্যাঙের ছাতার মতন জয় রাইড এবং অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন কোলাপস করে যাচ্ছে, পুলিশের কাজ করতে পারছে না। রাত বিরেতে নাগরিকেরা, আমাদের সহনাগরিকেরা, তারা বেরোচ্ছে, বাইকে করে যাচ্ছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। মহিলারা কলেজে গেলে তাদের ধর্ষণ করা হচ্ছে। স্কুল থেকে বেরোনোর সময় বাচ্চা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে। তার মা যখন খেতে কাজ করতে যাচ্ছে বা রুটি কিনতে যাচ্ছে তখন কড়িয়ার মতন জায়গাতে ধর্ষিতা হচ্ছে। এবং ভাবতে পারছেন 11 বছর বাদেও, মানে কলকাতা শহরের কথা বলছি, 11 বছর বাদেও এই কলকাতা শহরের একটি ধর্ষণ হয়েছে যে গাড়িতে, সেই গাড়িটি এখন অবধি সিজ করা যায়নি। এ হচ্ছে কলকাতা শহরে আমি আপনি কথা বলছি। কলকাতার বুদ্ধিজীবী যারা আছে তারা হয়তো এই কলকাতা শহরে কি ভালো অ্যাডমিনিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন তার জন্য দিস্তে দিস্তে লিখবেন। আনন্দ মোহন ঝা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিকো পার্ক থেকে রয়েছেন। ফুল ফ্রেম ব্রেকিং নিউজ নেব এবং মোহনের কাছে যাব। মোহন, এই মুহূর্তে ব্যাঙের ছাতার মতন অ্যামিউজমেন্ট পার্ক বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এবং আমার কাছে যে হিসেব আছে বিভিন্ন সালে কখনো জয় রাইড ভেঙে পড়ছে, কখনো ওয়াটার স্লাইড ভেঙে পড়ছে, কখনো বাচ্চা মারা যাচ্ছে, কখনো অসুস্থ বোধ করছে কেউ, তাকে কোনো পারমিশন ছাড়া অ্যালাউ করে দেওয়া হচ্ছে এমন সমস্ত অ্যামিউজমেন্ট গেম খেলতে যে গেমগুলোতে আদপে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেই। কত লোক ঢুকছে, কত লোক বেরোচ্ছে, টাকা কামানোর একটা গোটা সেটআপ তৈরি হয়েছে। আমি মোহন ছাড়াও অর্ণব এবং অন্যদের কাছে যাব, কিন্তু মোহন এই মুহূর্তে খবরটা বলো। দেখো ময়ূক, তোমায় বলে দিই যে 18 বছরের ছেলে রাহুল, সে তার 6 জন আরো বন্ধু বান্ধব, তাদেরকে নিয়েই কিন্তু আমার পিছনে যেটাই রয়েছে তোমায় দেখাবো সেটা, অর্থাৎ এটাকে বলা হয় নাগারা ফল। এই নাগারা ফলসেই কিন্তু সে স্নান করছিল। সেই সময় সে অসুস্থ বোধ করে এবং বসে পড়ে, এবং তখন সে বসে পড়ায় এখানকার যারা লাইফ গার্ড আছে তাদের বিষয়টি নজরে আসে। তাকে উদ্ধার করে নিকো পার্কের যে মেডিকেল রুম রয়েছে সেখানে নিয়ে যায়, কিন্তু পালস রেট ঠিক ছিল না বলে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাহুল দাস নামে ওই যুবককে, এবং তারপরেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। নিকো পার্ক কর্তৃপক্ষের দাবি যে এখানে কিন্তু তাদের যে লাইফ গার্ড, অর্থাৎ যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা ছিলেন এবং তাকে সময় মতো উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো হয়। তবে তার মৃত্যু হয়েছে সেখানে, এমনটাই কিন্তু জানানো হয়েছে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে আজকে যখন এই ঘটনাটি ঘটে আমরা কিন্তু স্থানীয় সূত্রে খবরটি পাই এবং পাওয়ার পরে কিন্তু ছুটে আসি, এবং বিষয়টি যখন হাসপাতালে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে সেই যে
যুবক রাহুল দাস তার কিন্তু মৃত্যু হয়েছে। তবে চিকিৎসা ঠিক মতো পাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাও বলতে পারবো না, কারণ চিকিৎসক এই বিষয়ে মুখ খোলেনি। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পার্ক কর্তৃপক্ষের বক্তব্য যে তাদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা রয়েছে এবং সময় মতো হাসপাতালে পাঠানো হয়েছে। সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কি করে মৃত্যু হলো এই রাহুলের, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা পার্কে, এই নিকো পার্কে, ওয়াটার পার্কে আসেন তাদের কিন্তু অনেকটাই যে আতঙ্কের কারণ আজকে বিষয়টি নিয়ে হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যেই যারা এখান থেকে স্নান করে বেরিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারাও কিন্তু বলছেন যে তারাও কিন্তু এবার ভয় পাচ্ছেন এই পার্কে আসতে গেলে। মোহন তুমি যদি ওখানে যারা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলো। তার কারণ হচ্ছে আমি খুব সিম্পল একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম তার নিজের রাজ্য, নিজের শহর বাদে সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ে, সমস্ত আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন। কুম্ভ মেলার মতন সারা পৃথিবীতে 15 থেকে 20 বছরে এই ধরনের একটা ইভেন্ট হয় এবং এই ইভেন্টটি, এই ধরনের প্রোগ্রামটি তৈরি করতে, এই ধরনের প্রোগ্রাম ম্যানেজ করতে সারা পৃথিবীর বহু দেশ হয়তো একসাথে মিলেও করতে পারবে না যেটা উত্তরপ্রদেশ সরকার করেছে। কুম্ভ মেলাতে পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেই চলেন, টুইট করে চলেন, বলে চলেন, মৃত্যুকুম্ভ বলে দেন, আর নিজের রাজ্যে, নিজের শহরে কিশলয়ের মতন কেউ বাইকে করে আসছে, ব্লেড চালিয়ে দিচ্ছে। জয় রাইডে এই মুহূর্তে জয় রাইড ভেঙে পড়ছে, অসুস্থ বোধ করছে, রহস্য মৃত্যু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বলছেন যে অসুস্থ ছিল তাই জন্য এই মুহূর্তে সে মারা গেছে। মানেটা কি? অর্ণব, এই মুহূর্তে প্রশাসনিক গাফিলতিগুলো কি ছিল? ঘটনার পরের যে সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি, এত মানুষ চারপাশে, কোন ডাক্তার তো ছুটে যায়নি, তাকে মেডিকেল রুমে কেন নিয়ে যাওয়া হলো? সেই মুহূর্তে ফার্স্ট এড এবং ডাক্তার স্পটে গেছিল, কি ল্যাপসেস ছিল, গোটা বাংলার মানুষ জানতে চায়। একবারই দেখো ময়ূক, যারা এই মুহূর্তে এখানে নিকো পার্কের কর্তৃপক্ষরা উপস্থিত রয়েছেন তাদের সাথে একবার কথা বলবো এবং তাদের কাছ থেকে মূলত জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে নিকো পার্ক কর্তৃপক্ষের কি স্টেপ ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে জানতে চাইবো। এবং যিনি রয়েছেন নিকো পার্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং আপনার কাছে জানতে চাইবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর ওই উপর থেকে নিয়ে এসে রেস্কিউ করে এই যে গোটা বিষয়টাকে যে হাসপাতাল অবধি যে আপনারা পৌঁছালেন, মূলত কি কি প্রসিডিওর আপনারা মেনটেন করেন? অ্যাজ পার নর্মাল প্রোটোকল আমরা গেস্টদেরকে যখনই ওরা হাঁটতে পারেন নিজে থেকে, এই কন্ডিশনে ও তো অসুস্থ মানে অজ্ঞান হয়ে গেছিল, তা আমরা সঙ্গে সঙ্গে হুইল চেয়ারে নিয়ে গিয়েছিলাম। হুইল চেয়ারে নিয়ে যাওয়ার পরে যখন নার্স চেক করে যে ওর পালসটা উইক আছে, আমাদেরকে বলা হয় যে স্যার আমরা অলরেডি বলে দিয়েছি অ্যাম্বুলেন্স আসছে, এখানে নিয়ারেস্ট হসপিটালে কনসিডার করা উচিত। তো আমরা তাই করেছি। উইদিন মিনিটস, আমরা 2-3 মিনিট হবে, আমরা সঙ্গে সঙ্গে ওকে নিজের নিকো পার্কেরই অ্যাম্বুলেন্সে আরও 2জন অফিসার, আমাদের অফিসারদেরকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এই ছেলেটির যে ঘটনাটা ঘটলো, মূলত এই তো গোটা এলাকা, এখানে আপনাদের বহু লোক রোজ থাকে, তো লাইফ গার্ডরা কি দেখেছিল, মানে কিছু দেখেছিল আপনাদেরকে? কিছু লাইফ গার্ডরা, হ্যাঁ আমার সাথে ডাইরেক্ট কথা হয়েছিল। লাইফ গার্ড দেখেছে একটা অ্যাবনর্মালসি। নর্মালি হয় মানুষ এনজয় করছে, একটা অ্যাবনর্মালসি হচ্ছে যে 4-5 জন একজনকে নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাবনর্মালসি। তো সঙ্গে সঙ্গে গেছে জিজ্ঞেস করতে, তো দেখলো যে ও নিজে চোখে দেখেছে যে একটা ছেলে অজ্ঞান হয়ে রয়েছে। কি কারণে অজ্ঞান কিছু জানো? সেটা তো আমরা বলতে মানে ওর বন্ধুরা কিছু বলেছিল না, তারাও কিন্তু বলেনি। আমাদের ওই সুযোগটাও ছিল না যে আমরা ওই সিচুয়েশনে ওদেরকে জিজ্ঞেস করতে পারি। সিচুয়েশন দেখে আমরা ফার্স্ট এড দেওয়ার কথা সেটাই আমরা চেষ্টা করেছিলাম দেওয়ার। আপনাদের মেডিকেল রুমে মূলত কারা এই মেডিকেল ট্রিটমেন্টটা প্রোভাইড করে? আমাদের সার্টিফাইড নার্সেস আছে, কোয়ালিফাইড নার্সেস আছে। মানে কোনো ডক্টর বা এরা থাকে না? ডাক্তার থাকেন, একজন ডাক্তার আছেন, অ্যাজ পার শিফট আসেন, উনিও থাকেন পার্কে। উনি ছিলেন আজকে ইনসিডেন্টে ছুটি আছে ওনার, ডে অফ আছে, সপ্তাহ ছুটি। অর্থাৎ একবারই দেখো ময়ূক যেটা বলছেন যে তারা একদম অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আরো মানুষজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলো। আমি একবার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাচ্ছি এবং অতিথিদের কাছে নির্দিষ্টভাবে এই একটাই প্রশ্ন থাকবে। অভ্র সেন রয়েছে বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছে, আমার সাথে অরিত্র থাকবে অভিনেতা, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রত্যেকে আমার সাথে থাকবেন, প্রাক্তন সেনা। আমি অভ্রর কাছে যাব এবং বাকিদের কাছে এক এক করে আসবো। অভ্র,
কলকাতা শহরে, মানে কলকাতা শহরের এই 300 বছরের লেগাসি অনেকে বলে, আসলে আমরা বিশ্বাস করি আরও বহু প্রাচীন লেগাসি এই শহরে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানো ছাড়া বা ফিরহাদ হাকিম মাঝে মধ্যে এই দাওয়াতে ইসলামের কথা বলা ছাড়া আসলে কলকাতা শহরটাকে বোধহয় অনেকটা পিছিয়ে দিচ্ছেন অন্য মেট্রো সিটি থেকে। আমরা যে এশিয়ার সবচেয়ে পুরনো মেট্রো সিটি সেটা বোধহয় আমরা মাঝে মধ্যে নিজেরা ভুলে যাচ্ছি, কারণ চারপাশে সিন্ডিকেট থেকে শুরু করে এই আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে এই এখন যে ঘটনা, প্রথম যে অগ্নিবাণ নিয়ে আমি তোমার কাছে আসছি তার উত্তর। বিনোদন সেটা প্রত্যেকের একটা বেসিক, কিন্তু বিনোদন পার্ক এখন বাংলাতে বা কলকাতা শহরে শুধু ব্যবসা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই, প্রশাসন নেই। অবশ্য তুমি যদি দেখো এখানে নিকো পার্কের যিনি আধিকারিক ছিলেন তিনি নির্দিষ্টভাবে বললেন যে না, আজকের দিনেই কোইন্সিডেন্টালি ওনার ছুটি ছিল। মানে আজকের দিনে যদি আমার ছুটি থাকে, যেরকম কিশলয় আজকে যে আহত হয়েছে, অসুস্থ হয়েছে, তার জন্য আজকে আমাকে তার মানে শাটার ডাউন করে দিতে হবে। নিকো পার্কের মতন এরকম একটি অ্যামিউজমেন্ট পার্ক বিভিন্ন জায়গাতে খোলা হচ্ছে, বিভিন্ন তৃণমূলের নেতারা তারা বিভিন্ন সময় এরকম এই 1 টাকায় শপিং মল, 2 টাকায় অ্যামিউজমেন্ট পার্ক দিচ্ছেন। কোথায় ক্রেডিবিলিটি, কোথায় অ্যাকাউন্টেবিলিটি? ময়ূকদা, চিন্তার তো কোনো কারণ নেই, আর বক্তব্যেরও কোনো জায়গা নেই, কারণ ডাক্তার ছুটিতে ছিলেন। সেই দিন এই ধরনের ঘটনা ঘটতেই পারে। অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করা ছিল না, অন্য কোনো শিফটে অন্য কেউ থাকবে ডাক্তার, সেরকম ব্যবস্থা ছিল না। মোদ্দা কথা, ডাক্তার ছুটিতে একজনের প্রাণ চলে গেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু তৃণমূলের সরকারে এটা নিয়ে কি আলোচনা করা উচিত? আমরা তো একটা ঘোরতর অন্যায় করছি, আলোচনাই উচিত না। কেন উচিত না? কারণ তৃণমূল এমন একটা মহান সরকার চালায় যেই সরকারের আন্ডারে পোস্তা ফ্লাইওভার কনস্ট্রাকশন হওয়ার সময় পুরো চুরমার হয়ে ভেঙে পড়ে যায়, কতজনের প্রাণ গেছিল, আমরা লাইভ সেটা দেখেছিলাম নিউজে। একদম আমরা দেখেছিলাম মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে গেল এই তৃণমূলের আমলে। আমরা দেখেছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার ভেঙে পড়ে গেল এই তৃণমূলের আমলে। আমাদের মুখ্যমন্ত্রী এমন মহান মুখ্যমন্ত্রী, তাকে তো সততার প্রতীক না বলে আমি থাকতে পারছি না। উনি বলেন কোনো ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ওনার ভয় লাগে যে এই বোধহয় ভেঙে পড়ে গেল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে ওনার সরকার এতটা কম্পিটেন্ট শুধু এই ধরনের ফ্লাইওভার করা হয়। যেটা বিরোধীরা তোমরা বারবার বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন অসুস্থ হয়ে পড়েন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে, নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল উনি নিজেই উদ্বোধন করেছেন, নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখানেও পিজি হাসপাতালে তিনি বলেন যে না আমার একটু টেনশন হচ্ছে। মানে আমরা যাব কোথায়? আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা পিজিতে গিয়েও টেনশন করবো না? সিএম নিজে বলেছে আমরা জয় রাইডে উঠতে ভয় পাবো, তাহলে বাড়িতে বসে থাকি। ময়ূকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পা ভেঙে গেছিল, যদিও সেই ভাঙা পা নেচে ছিল, সেটা অন্য কথা, আমি ব্যক্তিগত করছি না। কিন্তু ভাঙা পায়ের চিকিৎসা করানোর জন্য ওনাকে কিন্তু কলকাতাতে ছুটে আসতে হয়েছিল। আর বক্তব্য হচ্ছে এসএসকেএম যদি একটা মহান হাসপাতাল হয় তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা হেলথ মিনিস্টার উনিই বলেছিলেন এই এসএসকেএম এত ভালো নাকি ট্রিটমেন্ট করেছিল ওনার, মানে সিএম এর ট্রিটমেন্ট করেছিল যে উনি নাকি সেপ্টিসিমিয়া হয়ে মরে যাচ্ছিলেন। তো যাই হোক, এইরকম যখন সিচুয়েশন, একটা নিকো পার্কের মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করাই উচিত না। কিন্তু কয়েকটা জিনিস বলে আমি আলোচনাটা আমি নিজের তরফ থেকে বন্ধ করছি। এক হচ্ছে এই যে সেফটি ওভারসাইট অফ অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, সেটার দেখার দায়িত্ব কিন্তু জেনারেলি রাজ্য সরকারের থাকে। আমাদের এখানে রাজ্য সরকার না হয় সেই দায়িত্ব পালন করে, ঠিক আছে, হ্যাঁ সেই দায়িত্ব পালন করে, রাতের নিরাপত্তা ঠিক আছে। তারপর ধরুন রেগুলার সেফটি অডিট করতে হয় রাজ্য সরকারের তরফে, সেটা না হয় রাজ্য সরকার করেনি, ঠিক আছে। আবার সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দিতে হয় প্রত্যেকটা অ্যামিউজমেন্ট পার্কের। সারা ভারতবর্ষে একরকম নিয়ম, কিন্তু আমাদের রাজ্য যেহেতু এই কম্পিটেন্ট মহান তৃণমূল সরকার আছে, সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দেওয়া হতো না। আরেকটা ব্যাপার হচ্ছে 2012 সালের ইতিহাসটা ময়ূকদা আপনারা দেখান, সেম ওয়াটার স্লাইড এই একটা রাইডে সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল এই নিকো পার্কে, ঠিক। কিন্তু তারপরে এত বছর কেটে যাওয়ার পরেও এই যে আমি যে বললাম সেফটি ওভারসাইট, সেফটি অডিট, সেফটি কমপ্লায়েন্স রিপোর্ট, এগুলোর প্রয়োজন কিন্তু তৃণমূল সরকার মনে করেনি। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যামিউজমেন্ট পার্কের জায়গাগুলো, এগুলো তো আমি শেষ করছি, এগুলো তো টাকা ইনকাম করার জায়গা, ট্যাক্স নেওয়ার জায়গা, সেজন্য অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে জিরো। এবার ডিরেক্ট ট্যাক্স তো তুমি সরকারকে দাও, আর ব্যাকডোর দিয়ে আন্ডার দ্য টেবিল কি দেওয়া নেওয়া হচ্ছে সেসব আমি বলতে পারবো না। কিন্তু যেই সরকার পোস্তা মাঝেরহাট উল্টোডাঙ্গা করে দেখায় সেই সরকারের কাছে নিকো পার্কের অ্যাক্সিডেন্ট কিচ্ছু না, মানুষের প্রাণের কোনো দাম আছে বলে এই সরকার মনে করে। আমি ছবিটা দেখাচ্ছি এবং বাকিরা যারা রয়েছেন তাদের কাছেও আসবো, তারা প্রত্যেকে ক্ষুব্ধ আজকে, তারা প্রত্যেকে বিরক্ত। কলকাতা শহরের প্রত্যেকে সহনাগরিক আমার। আমি মানে আজ সন্ধ্যে 6টার সময় এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ করছি
এবং আমি জানতামও না যে এরকম একটি ঘটনা নিয়ে আমাকে শুরু করতে হবে এবং লাগাতার প্রশ্ন করতে হবে। তার একটাই কারণ, এটার একটা লিমিট আছে। মানে আমার শহরে, আমি অরিত্রর কাছে যাব, অরিত্র গোসাবা এবং 2012 ছবিটা একবার তুমি দেখো, যদি আমরা মনে করি 2012-তে ঠিক এভাবে জয়রাইড ভেঙে পড়েছিল। মানে আমাদের সব আছি, কিন্তু আমাদের কোনো ক্রেডিবিলিটি নেই। মানে আমাদের বাংলাতে দেখো একের পর এক যে ঘটনাগুলো করছে, তুমি টাকা দিয়ে একটা সুন্দর ফ্ল্যাট যাদবপুরে বা বেড়েঘাটাতে কিনলে, কিছুদিন পরে সেই ফ্ল্যাটটা হেলে পড়লো। তুমি দমদমের আশেপাশে কোনো একটা ফ্ল্যাট কিনলে এবং সেই ফ্ল্যাটটায় G+4 পারমিশন নাকি তোমার কাছে দেওয়া আছে, পরে জানা গেল এয়ারপোর্টের পারমিশনই নেই। তুমি তোমার বাচ্চাকে নিয়ে সেই ফ্ল্যাট থেকে সন্ধেবেলা জয় রাইডের জন্য গেলে, দেখলে জয় রাইডটা ভেঙে পড়লো, টাকা। মানে আমি বলছি যে কলকাতা শহরে বেরোনোটা বোধহয় এখন সবচেয়ে টাফ একটা জিনিস। তার থেকে ওই তালা আটকে, ওই প্রাচীন সময় যেরকম হতো একেবারে ঘরের মধ্যে গৃহবন্দী থাকা, এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় চান। বাচ্চাগুলোকে স্কুলে না গিয়ে, স্কুলে গেলে রেপ হবে, কলেজে গেলে মনোজিৎ মিশ্ররা দাদাগিরি করবে, রেপ করবে, মেডিকেল কলেজে গেলে রেপ হবে, মার্ডার হবে, ল কলেজ বলে বোধহয় একটু কম হলো। রাতের কলকাতা শহরে ব্লেডের আঘাতে সাংবাদিক থেকে শুরু করে সহনাগরিক বিভিন্ন জায়গাতে ইনজিওর্ড হবে। এবং এখন যে ঘটনাটা, ক্রেডিবিলিটি কোথায়, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন যে উনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী? সব কিছু ল অ্যান্ড অর্ডার ওই সব রাজ্য নিয়ে উনি কথা বলেন, এই রাজ্যের কোনো ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা নেই। দেখুন, ছোটোবেলা একটা মজার কমিক্স আমাদের খুব পছন্দের ছিল, ঠেকে হাবুল শেখে। এই এখন এই সরকারের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যে এ এক এমন হাবুল যে কিছুতেই, মানে ঠেকে ধাক্কা খেয়ে গুঁতো খেয়ে কিছুতেই আর এই হাবুলকে আর শেখানো যায় না। এখন দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের ওভারঅল যে প্রশাসনিক ব্যবস্থাটা, সেটা একটা মাফিয়া মোডে চলে গেছে। মাফিয়া মোড মানে আপনি শুধু আজকে জয়রাইডের দুর্ঘটনা নিয়ে, তার সেফটি নিয়ে কথা বলছেন, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি কলকাতা শহরের আপনি অপারেশন, কলকাতা কেন, বাংলার আশপাশের জায়গাগুলোতেও আপনি দেখুন, এই যে লতায় পাতায় একের পর এক মদের দোকান গজিয়ে উঠেছে, একের পর এক রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। এই জায়গাগুলো লাইসেন্সগুলো একটারও সঠিকভাবে নেই। যে কোনো জায়গায় খাবারের দোকান তৈরি করতে হলে সেখানে কিছু ফায়ার প্রোটোকল রাখা উচিত। কোথায় কিভাবে জল ইভ্যাকুয়েট করব, একটা যদি ইমার্জেন্সি হয় তাহলে তার আপৎকালীন ব্যবস্থা কি হবে, সেটা শপিং মল হোক অথবা ছোট দোকান, প্রত্যেকেরই কিছু প্রোটোকল না হলে সেই লাইসেন্সটা পাওয়ার কথা নয়। অথচ আপনি দেখুন প্রত্যেক জায়গায় পাড়ায় পাড়ায় একের পর এক এরকম গজিয়ে উঠেছে। এই যে বিভিন্ন জায়গায় প্রসেসড ফুড বিক্রি হয়, সেইগুলো দেখার জন্য ফুড সেফটি আলাদা অথরিটি রয়েছে, যার স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, যারা এগুলো কন্ট্রোল করে। কোনো জায়গাতে প্রপার ফুড অডিট হয় আপনি দেখাতে পারবেন না। যখন খেয়ে কেউ বিষক্রিয়া হয়ে একেবারে মারা যাচ্ছে, তখন সরকারের মনে হচ্ছে না এইবারে হঠাৎ করে আমাকে, আপনি নিশ্চয়ই ভুলে যাননি এই ভাগাড়ের মাংস কেলেঙ্কারির কথা, কয়েক বছর আগের কথা, আপনি নিশ্চয়ই ভুলে যান ভাগাড়ের মাংস বা এই সমস্ত কিছু। মানে মাঝে মধ্যে তো এই যে এই টাস্ক ফোর্স, তো এই আলু আগে থেকে বোধহয় বলে দেওয়া হয়, আমি জানি না, যখনই মানে টাস্ক ফোর্স, আমি বলতে চাই না নাম, আমি এটাও দেখেছি, মণিশঙ্করদা হাসছেন, টাস্ক ফোর্স যাবে আজকে সারপ্রাইজ ভিজিট দেবে, সেটা সমস্ত রিপোর্টার থেকে শুরু করে সবাইকে বলে তারা যাচ্ছে। মানে সারপ্রাইজ ভিজিটটা তারা লোক লস্কর মিডিয়া সবাইকে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার কারণ ওটা তো সারপ্রাইজ ভিজিট নয়, ওটা তো আমি ওই ক্লাসে আছি, প্রেজেন্ট প্লিজ, উপস্থিত স্যার, ওইটা বলার জন্য যাচ্ছে যে একটা ডিপার্টমেন্ট আছে, তারা মায়না পায়, তারা কাজ করতে যায়। আপনি দেখুন কিছুদিন আগে কলকাতা শহরে এই যে হঠাৎ এই যে ছাদের ওপর গজিয়ে ওঠা রুপটপ রেস্তোরাঁ বন্ধ করছে ফিরহাদ হাকিম, না বন্ধ করলো কখন? একটা বিরাট অগ্নিকাণ্ড হয়ে মানুষজন আহত হয়ে যাওয়ার পর ওই যে ঠেকে হাবুল শেখে, যতক্ষণ না পর্যন্ত না কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো হেলদোল নেই। আহমেদাবাদে দুর্ঘটনা ঘটার পর তখন এখানে আমাদের মেয়র পরিষদের মনে হলো যে আরে আমরা যে দেদার লাইসেন্স দিয়ে 10 তলা বাড়ি তুলে দিচ্ছি এয়ারপোর্ট এরিয়াতে, এটাতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ একটা নোটিশ বার করে দিল যে না সমস্ত লাইসেন্স বাতিল করতে হবে। এই যে একটা তুগলকি চিন্তা ভাবনা যে যখন কোনো কিছু ঘটবে তারপরে আমি একটা অ্যাকশান নেব, এর মূল কারণটা হচ্ছে একটা উদাসীন ব্যাপার। আজকে এই যেটা ভেঙে পড়লো, আমরা এই লোকটার প্রাণটা কিন্তু আর ফিরে পাবো না। যারা আহত হলেন তাদের, তুমি যখন আসনি তখন আমি সেই বাইকটাও পিসিআরকে বলবো আরেকবার চালাতে। নিকো পার্কের অথরিটি তারা বলছেন আমরা সব কিছু করেছি। কি করেছি না, উনি অসুস্থ বোধ করছিলেন, ওনাকে আমি হুইল চেয়ার করে নিয়ে গেছি। আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলেন যে ওখানে কি কোনো মেডিকেল সাপোর্ট টিম থাকে, বলেছে হ্যাঁ আমাদের একদম ট্রেন্ড নার্স থাকে। তারপরে বলা হচ্ছে ডাক্তার থাকে, বলছে হ্যাঁ ডাক্তার থাকে, কিন্তু আজকের দিনে উনি ঘটনাক্রমে ছুটিতে গেছেন, মানে সেই দিন ছুটিতে ছিলেন। একবার দেখে নিই, তারপরে আবার অরিত্রর কাছে আসছি এবং বাকিদের কাছে আসবো। চমৎকার সিস্টেম। এখানে তারা জলের শাওয়ার আসলে সবাই নেয়, তারাও এনজয় করছিল। সাডেনলি
একটি বাচ্চা 18 বছরের বয়সী, সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল স্টেয়ার্স দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায়, তাকে নিয়ে ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায়। আমাদের নার্সরা দেখেন যে তার পালস বিটটা অনেকটা কম এবং সেন্স নেই, সাথে সাথে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে ক্যালকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে এমার্জেন্সিতে ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। অরিত্র, মানে আমাদের দেশেই বোধহয় এই অ্যাসপিরেশন, এই স্বপ্নটা দেখা হয় যে আমরা থাইল্যান্ড, ব্যাংককের বিভিন্ন জায়গা বা আফ্রিকান এই ওয়াটার স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে আমরা পাল্লা দেবো, কিন্তু আমরা কোনো নিরাপত্তা রাখবো না। মন্দারমণির ছবিও আমি দেখাবো, দাম করে লেগে একজন উপরে একটা প্যারাশুটের মতন উঠছিলেন এবং তারপর সেখানে মাথায় লেগে মারা গেলেন। কোনো সেফটি সিকিউরিটির বালাই নেই। দেখুন, সেফটি সিকিউরিটি তো অনেক দূরের কথা, আমাদের দৈনন্দিন জীবনে রাস্তাঘাট, রেল, বাস এগুলো যেতে গিয়ে আপনি দেখুন এক একটা রাস্তায় গর্ত, সেই গর্ত বছরের পর বছর বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলি দেখুন, মানুষ একাধিকবার চিঠি দিচ্ছে। ইনফ্যাক্ট এখন দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা পোস্টার হাতে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওখানে একটা টোটো বা বাইক দুর্ঘটনা কবলে পড়ছে, একজন শিশু মারা যাচ্ছে। বেহালার দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে ওখানে ওই রাস্তার বেহাল অবস্থার জন্য এক প্রাইমারি স্কুলের শিশুর মৃত্যু। তারপরে হঠাৎ করে মনে হলো যে না, রাস্তার আমাদের কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা জায়গায় কখনো আগুন ধরে যাওয়ার পরে তখন মনে হচ্ছে যে আমাদের আপৎকালীন ব্যবস্থা করতে হবে, সেটা সাউথ সিটি মল হোক, অথবা রুপটপ রেস্তোরাঁয় হোক, অথবা নিকো পার্কের কোনো জায়গায় হোক। যে একজন ডাক্তার ছুটিতে যাচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গে যে ওই একজন চিকিৎসকই আছেন। এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলোতে তো 24 ঘন্টা 7 দিন লোক থাকার কথা। কোথাও আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিসকে ফোন করব, ফায়ার সার্ভিসের আজকের অফিসার আসেননি, সের জন্য আগুনটা নেভানো হবে না? তাহলে বসে থাকবো যে না, আজকে উনি ছুটিতে গেছেন, আর কোনো লোক নেই? এই যে একটা অপদার্থতা এবং উদাসীন আচরণ, এটা কিন্তু আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে যে সরকারকে প্রশ্ন করা যে শুধুমাত্র মিটিং মিছিল করে আর এই মিডিয়ার সামনে এসে দাদাগিরি করে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে আগে অ্যাকাউন্টেবিলিটি এবং মানুষের জীবনের দায়বদ্ধতা, যারা আপনাকে ভোট দিয়ে জেতাচ্ছে সেই ভোটারদেরকে জীবনের সুরক্ষাটা দিন। আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পটহোলস পড়ে মরে যাচ্ছি, তারপরে আপনি মেকআপ করে এসে টিভির সামনে এসে অনেক বাতেলা দিচ্ছেন যে এইটা করা উচিত ছিল, এইটা করা উচিত ছিল। এই রকম নেতা আমাদের আর প্রয়োজন। কিন্তু একটা কথা আছে, কোনো পশু, মানে ছাগলের মতন কোনো পশুকে দিয়ে যেরকম ধান চাষ হয় না, সেরকম মানে স্কিল্ড লেবার বা স্কিল্ড কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে সেই কাজটা হয় না। মণিশঙ্করদা, আপনারও তো মনে হয় নিশ্চয়ই, মানে লতা মঙ্গেশকর অত্যন্ত ভালো সিঙ্গার ছিলেন, কিন্তু লতা মঙ্গেশকরকে এখন যদি হঠাৎ হকি খেলতে বলা হয় বা মোহাম্মদ ইউনুসকে যদি দেশ চালাতে বলা হয়, প্রবলেম আছে। ঠিক সেরকমভাবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবটা পারছে, মানে টাকা, তৃণমূল কংগ্রেস প্রচণ্ড ভালো টাকা কামাতে পারে, প্রচণ্ড ভালো স্কিল। তৃণমূল কংগ্রেস যে কোনো যেদিকে তাকাইবে, যে যা কিছু ছুঁইবে, সেখান থেকে একটা টাকা তোলার প্রসপেক্ট বের করে নিতে পারে। আপনারা যে দুর্নীতিবাজ, আপনারা যে টাকা তোলেন, আপনারা যে কাটমানি খান, মানুষ জেনে গেছে, তারপরেও আপনাকে ভোট দেবে। কিন্তু মানুষ এখন বোধহয় বিরক্ত হচ্ছে মণিশঙ্করদা, যে আপনারা এবার মানুষেরও প্রাণ কাটছেন। না, আমি কোথা থেকে, আপনি কেন বলছেন? আপনি সবকিছু নিজের ঝোল, আপনি কি তৃণমূল নাকি? আপনি তো মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেন। আমি বলছি ময়ূক, মানে আমি একটা মাইন্ড মেকআপ থাকে কি নিয়ে আলোচনা, নিকো পার্ক নিয়ে আলোচনা করতে গেলে মদের দোকান চলে এলো, রুপটপ চলে এলো, তারপরে ডাক্তার চলে এলো, তারপরে আগুন নেই। আমি তারপরে ওভারঅল যে সিস্টেমের কথা যেটা বলছিল, আমরা সবাই ড্যাং ড্যাং, হ্যাঁ, ওভারঅল কানেক্টেড। রাজ্য সরকার যা যা করা উচিত, সেই রাজ্য সরকারটা ফেলিওর, ঠিকঠাক কাজ করছে না অল সেক্টরে। না, আমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলুন, আপনারা তো কাজটা করছেন না মণিশঙ্করদা। আপনারা এই যে কথাগুলো অরিত্র বলল বা বাকিরা বলছে, এই যে ব্যাঙের ছাতার মতন যে জিনিসগুলো হচ্ছে, এক হচ্ছে এই দোকান, এই মদের দোকান, এই অ্যামিউজমেন্ট পার্ক, 1 টাকায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় শপিং মল তৈরি করবেন বলছেন, কিন্তু কোনো ফায়ার প্রোটোকল নেই কোনো জায়গায়। একটুখানি বলতে দিন, আমি বলছি দেখুন, সব খবরের মধ্যে না, মানে একটা বাস্তব কিছু, মানে খবরের মধ্যে একটা বাস্তবতা থাকে, কিন্তু সব নিয়ে কিন্তু একটা সব কিছু ঘটনা নিয়ে একটা খবর হয় না। সব খবরের মধ্যে একটা ঘটনা থাকে, কিন্তু সব ঘটনা নিয়ে সবসময় খবর হয় না। কেন হয় না? আমি বলছি, আমি যদি কেওড়াতলায় দাঁড়িয়ে থাকি, অসুবিধা কি? এটাই তৃণমূলের স্ট্যান্ড।
অসভ্যতমি করতেই হবে। না না না, এক এক করে এক এক করে তুমি তো বললে এতক্ষণ, তুমি তো ঠিক বলেছো। আচ্ছা, তুমি আইন জানো, তুমি ডক্টরিন অফ ফ্রাস্ট্রেশন বা সুপারভেনিং ইম্পসিবিলিটি সম্পর্কে পড়াশোনা করবে, জুরিসপ্রুডেন্স নিয়ে পড়াশোনা করবে, আইনের ছাত্র তর্ক করছো, তোমার সঙ্গে বলিনি। হ্যাঁ বলুন না, তার মানে পোস্টার আছে অ্যাক্ট অফ গড, উল্টোডাঙ্গা অ্যাক্ট অফ গড, মাঝেরহাট অ্যাক্ট অফ গড, সবই অ্যাক্ট অফ গড। এই এইরকম সঞ্চালক যদি হয় তো তার সেটা হবে না। ও সঞ্চালক না, না, আপনার তো কথা, আমি তোকে বারণ করতে পারি না, আমি তোকে বন্ধ করতে পারি না। আমি বিশ্বাস করি যে আপনি যেদিন ছুটিতে থাকেন সেদিন নিশ্চয়ই আপনার কোনো কেস এগোয় না। তুমি কথা বলবে না, কারণ আমি তো না, আপনি আচ্ছা টাইমার দিন, আপনি অথরিটি এবং আপনি টাইমার দিন, কিন্তু আমাকে বলুন এইভাবেই আমরা করি। কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে? এটা শুধু বলে দিন, টাইমার দিন। যে হসপিটালে গেলে 30 সেকেন্ড প্রতিদিন কোনো না কোনো লোক মারা যাচ্ছে, তার মানে আমি প্রত্যেকটা মৃত্যুকে আমি তৃণমূলের যদি দায় দিই, আমি বলছি সেই খবরটা লোকে খাবে না। আমি বলছি দেখুন, যেগুলো অরিত্র কথাগুলো বলেছে ঠিকই কথা বলেছে, কিন্তু আমি বলছি সারা ভারতবর্ষের চিত্রটাই এমনি যদি হয়, তার বাইরে পশ্চিমবঙ্গটা যাবে না। যদি আমি নিকো পার্ক নিয়ে কথা বলি, তাহলে গুজরাটে ব্রিজ ভেঙে গেলে কথা বলবো, আমি লন্ডনগামী বিমানবন্দরেরও কথা বলবো, তাহলে দুর্ঘটনা বলে কিছু হয় না। রেলে বরাবর এত ঘটনা ঘটে যাচ্ছে, সেটা দুর্ঘটনা নয়। তাহলে রেলমন্ত্রী পদত্যাগ চায়, রেলমন্ত্রী থাকা উচিত নয়, তারপরে তারাও গরু দিয়ে যে কাজটা হয় সেটাও ছাগল দিয়ে হয় না। এই উদাহরণটা সেইটাকে দেখতে আমি বাকিদের কাছে আমি এক লাইন বলবো। মনিদা, আপনি জানেন একজন মারা গেল, কথা বললেন, আপনি জানেন আপনি বলছেন পোস্টা ফ্লাইওভার বানানোর জন্য সিমেন্টটাকে সাপ্লাই করছিল, আপনি জানেন? না না না, পোস্টা ফ্লাইওভার বানানোর জন্য সিমেন্টে সাপ্লাই করছিল, ওখানে এমএলএ পাবলিক সাম বক্সি তার আত্মীয় তারপর পালিয়ে গেছিল, এটা পাবলিক ধরতে পারেনি। তোমরা ছাগল কাটা পিআইএল করতে হবে, সবকিছু তো পিআইএল করতে হবে। গেলে সিবিআই এর কাছে যাচ্ছ, শুভেন্দু সিবিআই লাগবে, তাহলে পুলিশ আছে কি করতে? চলে যাচ্ছে সিবিআই, তাহলে পুলিশ আছে কি করতে? রাজ্য সরকার আছে কি করতে? আমি বলছি আপনাদের স্টুডিও থেকে অনতি দূরে বিশ্ব বাংলা গেট যখন আন্ডার কনস্ট্রাকশন একটা বড় গ্লোব ঝুলিয়ে দিয়েছিল। তুমি অনেক আমার 14 গোষ্ঠীর ভাগ্য বলো, মানুষের 14 গোষ্ঠীর ভাগ্য বলো, আন্ডার কনস্ট্রাকশন ওই বড় গ্লোবটা ভেঙে বাড়িতে পড়ে গেছে। ইঞ্জিনিয়ার আছে, ওটা যদি মানুষের মাথায় পড়তো বা কোটা গাড়ির মাথায় পড়তো, ওখানে প্রাণ যেত। সবকিছু জ্ঞান তোমার কাছে। আমি দুজনকে থামাচ্ছি, আমি ঝন্টু বড়াই, কর্নেল শ্রীবাস্তব এবং নীলাদ্রিতার কাছে যাইনি, তাদের কাছে যেতে হবে। ঝন্টু বড়াই, আপনার কাছে যাওয়ার আগে মানে আমরা কিন্তু অনেক কিছু না শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। শিল্পটা ভারী শিল্প আনতে পারছি না, কিন্তু কাটমানি শিল্প, নির্লজ্জতার একটা শিল্প, অ্যাকাউন্টেবিলিটি না নেওয়াটাকে শিল্পের জায়গায় নিয়ে যাওয়া। ওই যে মাঝে মধ্যে আপনি তো স্যার, মাঝে মধ্যে কিছু ছাত্রকে আপনি বোধহয় নিশ্চয়ই বলেন যে বাবা তুই ফাঁকিবাজিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস। বাংলাতে আসলে আপনাদের মতন টিচারদের বলা উচিত, মন্ত্রীদেরকে, এই ফাঁকিবাজিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে কী করে মানুষ মারছে। দেখুন এই মুহূর্তে নিকো পার্কের অথরিটি তিনি বলছেন আমাদের প্রতিনিধিকে যে আজই ঘটনার চক্রে ডাক্তার নেই। তাহলে আজকে যখন ডাক্তার নেই, তাহলে কি করে এরকম ঘটনা ঘটলে কি করে অ্যামিউজমেন্ট পার্কটা চলছে, কেন বন্ধ করে দেওয়া হয়নি আজকে? একবার শুনি। আমরা গেস্টদেরকে যখনই ওরা হাঁটতে পারেন নিজে থেকে, এই কন্ডিশনে ও তো অসুস্থ মানে অজ্ঞান হয়ে গেছিল, তা আমরা সঙ্গে সঙ্গে হুইল চেয়ারে নিয়ে গিয়েছিলাম। হুইল চেয়ারে নিয়ে যাওয়ার পরে যখন নার্স চেক করে যে ওর পালসটা উইক আছে, আমাদেরকে বলা হয় যে স্যার আমরা অলরেডি বলে দিয়েছি অ্যাম্বুলেন্স আসছে, এটা নিয়ারেস্ট হসপিটালে কনসিডার করা উচিত। তো আমরা তাই করেছি। উইদিন মিনিটস, আমরা 2-3 মিনিট হবে, আমরা সঙ্গে সঙ্গে ওকে নিজের নিকো পার্কেরই অ্যাম্বুলেন্সে আরও 2জন অফিসার, আমাদের অফিসারদেরকে সঙ্গে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। লাইফগার্ডরা, হ্যাঁ আমার সাথে ডাইরেক্ট কথা হয়েছিল, লাইফগার্ড দেখেছে একটা অ্যাবনর্মালসি। নর্মালি হয় মানুষ এনজয় করছে, একটা অ্যাবনর্মালসি হচ্ছে যে 4-5 জন একজনকে নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাবনর্মালসি। তো সঙ্গে সঙ্গে গেছে জিজ্ঞেস করতে, তো দেখলো যে ও নিজে চোখে দেখেছে যে একটা ছেলে অজ্ঞান হয়ে রয়েছে। আপনাদের মেডিকেল রুমে মূলত কারা এই মেডিকেল ট্রিটমেন্টটা প্রোভাইড করে? আমাদের সার্টিফাইড নার্সেস আছে, কোয়ালিফাইড নার্সেস আছে। মানে কোনো ডক্টর বা এরা থাকে না? ডাক্তার থাকেন, একজন ডাক্তার আছেন, অ্যাজ পার শিফট আসেন, উনিও থাকেন পার্কে। উনি ছিলেন আজকে ইনসিডেন্টে ছুটি আছে ওনার। ঝন্টু বড়াই, আজকে ছুটি আছে, আপনার যেদিন যেদিন ছুটি থাকবে আপনি বলে দেবেন, সেদিন আমি এই রিপাবলিক বাংলায় আপনার একটা খালি চেয়ার রেখে দেবো। না ময়ূক, প্রথমেই উনি মিথ্যে কথা বলছেন, আইনত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কারণ 2016 সালে 15ই নভেম্বর এই নিকো পার্কে জয় রাইডিংয়ে একাধিক স্টুডেন্ট আহত হয়েছিল, জয় রাইডিং ছিঁড়ে গিয়ে। তারপরে আমরা একাধিক অনুষ্ঠান করেছিলাম এবং তখন পশ্চিমবঙ্গ সরকার একটা রিপোর্ট প্লেস করেছিল বিসের কাছে, ভারত সরকারের
দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যারা এই অ্যামিউজমেন্ট পার্কের যাবতীয় দেখাশোনাগুলো কি কি কোয়ালিটি মেনটেন করতে হবে, কি কি এভিবিলিটি থাকবে, ডাক্তারদের কি পরিষেবা থাকবে, কতটা জনসংখ্যার ভিত্তিতে কি রাখতে হবে রেশো, সব ঠিক করে। এটা কিন্তু এরকম নয় যে পশ্চিমবঙ্গ সরকার দেখে, এটা ভারত সরকারের একটা সংস্থা, স্বাধীন সংস্থা দেখে। তাদের কাছে রিপোর্ট ছিল, মানে এই পশ্চিমবঙ্গ সরকার রিপোর্টটা দিয়েছিল, পশ্চিমবঙ্গে মুড়ি মুরগির মতন ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা পিপিপি মডেলে বা সরাসরি প্রাইভেট মালিকানায় এই যে অ্যামিউজমেন্ট পার্ক, নিকো পার্ক বা নর্থ বেঙ্গলের একাধিক পার্কগুলো, সেগুলোর যাবতীয় পরিকাঠামো কোনোটাতেই কোনো রকমভাবে কিছু কন্ট্রোল হয় না, কোয়ালিটি কন্ট্রোল হয় না, বিপদের ঝুঁকি নিয়ে চলছে। এটা কিন্তু এই ভাষাটা ইউজ করেছিল, বিপদের ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক পিপিটি মডেল, সরকারের সাথে প্রাইভেট এবং সরাসরি প্রাইভেট কনসার্নের এই অ্যামিউজমেন্ট পার্কগুলো চলছে। এবার প্রশ্নটা হচ্ছে, না এটা তো অন্য রাজ্যেও চলছে, কিন্তু আমাদের রাজ্যে কেন প্রবলেম? আবার বলছি, অন্য রাজ্য আমি ভারত ভ্রমণে বেরোবো না। আমাকে ভারত সরকার একটা কথা, আমাকে আপনার কথা বলবেন তো। ভারত সরকার অনুমতি যখন দিয়েছে, জিলিপি সিঙ্গারা তো খাচ্ছ, আজকেও তো আপনি আমার এই সব করেছে ফালতু টাইম কিল কেন করছেন? এবার দেখো, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রিপোর্টটা বললাম, জিলিপি সিঙ্গারা এবার তাকিয়ে দেখো এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে আরজিকর হওয়ার পরে ভারত সরকার একটা রিপোর্ট বেরিয়েছে যে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে 575টা করে সিসি ক্যামেরা, সেখানে এই কলকাতা, তুমি যেটাকে সিটি অফ জয় বলে ফেসবুকে বড় বড় করে ট্যাগ করো, আমি ট্যাগ করি, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 33টা করে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য এই সরকার সিসি ক্যামেরা লাগিয়েছে, যার অধিকাংশই অকেজো। আরজিকর হওয়ার পরে এই রাজ্যের বৃহৎ সার্কুলেটেড পত্রিকা এটাকে প্রকাশ করেছিল ভারত সরকারের। আমি তোমাকে এটা বলি, দেখো কি আশ্চর্য, রাজ্যে বা এই কলকাতায় বাস করি, নর্থ বেঙ্গল থেকে এসে বলতে দিন না, আপনি তো এরকম কথা বলেন না। আমার যেহেতু সময় আছে, আমি ছোটদা আপনার কাছেই আসছি, জিলাপির খবরটা কি? আপনি জিলাপির খবর, আরে জিলাপির খবর কেন কথা বলছেন? ভারত আপনাদের এত ভয় ধরেছে নরেন্দ্র মোদির ওপরে, নরেন্দ্র না 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 জয় রাইডগুলো নিয়ে, আরে খবরটা কি? জিলাপির খবরটা কি? না আপনারা দিয়েছেন, ওই দেখুন আপনারা দিয়েছেন যে ফেক নিউজের একটা ফ্যাক্টরি খুলুন, এবার আপনারা সিঙ্গুরে একটা ফেক নিউজের ফ্যাক্টরি খুলুন। ভারত সরকার, আমি জানিয়ে রাখি, দর্শকদেরও মনে হতে পারে মণিশঙ্কর দার মতন দায়িত্বশীল একজন নাগরিক, একজন আইনজীবী এই ফেক নিউজের ফ্যাক্টরি সিঙ্গুরে খুলছেন। ভারত সরকার তারা একটা অ্যাডভাইজারি দিয়ে বলেছে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যান্টিনে একটা পোস্টার রাখতে, যে তোমার যে ক্যান্টিনে খাবার তৈরি হচ্ছে তাতে কত শতাংশ চিনি রয়েছে। জিলাপি এবং সিঙ্গারার ক্ষেত্রে, বেকড সিঙ্গারা এবং জিলাপির ক্ষেত্রে কিছু কিছু চিনির পরিমাণ কম রাখাটা ভারত সরকার এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, সারা দেশে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, এটা নিশ্চয়ই মোদির সিঙ্গারা, মোদির জিলাপি, আমরা এগুলো স্কুলে লাগাবো না। কামাল কা জিনিস, আজব জিনিস। ঝন্টুদা বলুন। এই যে এই মণিবাবুরা এখানে সফল, যখন উচিত কথাগুলো বলছে, তার সরকার রিপোর্ট দিচ্ছে ভারতের একটি সংস্থাকে, ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন, যে আমাদের এখানকার পার্কগুলো ব্যাঙের ছাতার মতন গড়ে উঠেছে, আমাদের নজরদারি নেই। আচ্ছা ময়ূক বলছি, বৃষ্টি হলে সিটি অফ জয়, লোকে আড়ালে বলে সিটি অফ ভয়, এখানে বৃষ্টি হলে কত স্টুডেন্ট বলো তো তরিতাহিত হয়ে, এবং সাধারণ নাগরিক, তুমি গত বছর প্রোগ্রাম করেছো, খোলা চলবে না একদম। ফলে এখানে, আচ্ছা এই যে পোস্টার কথা বলছো, তোমার এই অনুষ্ঠানে আমি হয়তো আজকে প্রোগ্রাম করতে পারতাম না, কয়েক সেকেন্ডের জন্য আমি ওই পোস্তা ব্রিজের তল থেকে কোনো কারণে বেঁচেছি। ওই জায়গাটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কোয়ার্টারে থাকি আমি। 7-8 জন, সেদিন আপনি সেই জায়গাতে একদম আমাদের তো একটা ক্যাম্পাস, 7-8 জন নিরপরাধ নাগরিক মারা গেছিল, সহনাগরিক মারা গেছিল। আপনারা তদন্ত করেননি, আমি কিন্তু আপনারা তদন্ত করেননি, আপনারা দায়িত্ব নিন। এটাই তো ইউপিতে ব্রিজ ভেঙে পড়লে এখানে রাস্তায় অন্য রাজ্যে নেমে পড়েন, অন্য রাজ্যে যখন পোস্তা ব্রিজ ভেঙে পড়লো, অন্য রাজ্যে করেছেন, কাউকে অ্যারেস্ট করার জায়গাতেই থাকে না। আমি দুজনকে থামাচ্ছি, আমি দ্বিতীয় অগ্নিবাণ, আমি দ্বিতীয় অগ্নিবাণ নেব। তার আগে আমাকে পিসিআর বলছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এবং তারপর কর্নেল শ্রীবাস্তবের কাছে যাব। রাহুলের দেহ আনা হয় বেসরকারি হাসপাতালে এবং সম্ভবত ব্রড ডেড, নিকো পার্ক থেকে অচৈতন্য অবস্থায় দেহ আনা হয় এবং ব্রড ডেড বলে এই মুহূর্তে তার দেহ পাঠানো হচ্ছে পোস্টমর্টমে, ময়না তদন্তে পাঠানো হচ্ছে। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। প্রিয়াঙ্কা, লেটেস্ট কি আপডেট পাচ্ছ?
একেবারে ময়ূক দেখো, যার সূত্র মারফত ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, আমি যেখানে এক মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সল্টলেকের যে বেসরকারি হসপিটাল, সেই হসপিটালের চিত্রটা দেখাতে বলবো। এখানেই রাহুলকে নিয়ে আসা হয়েছিল এবং হাসপাতালে নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তুমি ঠিক যেরকমটা বললে যে ব্রড ডেড, সেই ব্রড ডেডই মনে করা হচ্ছে এবং তার পরবর্তীকালে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় রাহুলকে এখানে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং বিধাননগর দক্ষিণ থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাহুলের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তার সাথে যারা বন্ধু বান্ধব ছিল, সূত্রে এখনও যা খবর পাওয়া যাচ্ছে 4 থেকে 5 জন বন্ধু ছিল তার সাথে, তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে যে কি করে এমন ঘটনা ঘটলো। কারণ বিনোদন পার্কে গিয়েছিল 18 বছরের বয়সী একটি ছেলে, তার বন্ধুরা সাথে ছিল, হঠাৎ করে তার কি করে এইরকম ঘটনা ঘটে গেল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে খানিকক্ষণ আগে পর্যন্ত তুমি এখন কলকাতা হার্ট ক্লিনিক, আমি দেখতে পাচ্ছি তুমি অভিধাননগরে ক্যালকাটা হার্ট ক্লিনিকের সামনে দাঁড়িয়ে রয়েছো। সেখান থেকে যাবতীয় আপডেট তুমি আমাদের দিও। আমি কর্নেল শ্রীবাস্তবের কাছে যেতে যাচ্ছি। কর্নেল শ্রীবাস্তব, আমার লজ্জা লাগছে, একজন ভেটারান, একজন প্রাক্তন সেনা কর্তা, তাকে তার সাথে এভাবে কথা বলতে যাচ্ছি। কিন্তু আমাদের বাংলাতে বা ওই সাধারণভাবে একটা কথা আছে না, হাফতা বা একটা প্রোটেকশন মানি, আমাদের এখন বোধহয় সরকারকে একটা প্রোটেকশন মানি দিতে হবে আমাদেরকে সুরক্ষা দিতে। মানে তাদেরকে আমরা ট্যাক্স দিচ্ছি, তারা কাজ করছে না, তাদেরকে আমরা প্রত্যেকটা জিনিসের পেছনে সেস থেকে শুরু করে সব কিছু দিচ্ছি, তারা কর্পোরেশনের ট্যাক্স নিচ্ছেন, জলে ট্যাক্স নিচ্ছেন, সব কিছু ভালো, কিন্তু আমাদের প্রোটেকশনটা কেউ দিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটা তো ববির ডিপার্টমেন্ট, অরূপের ডিপার্টমেন্ট, এর ডিপার্টমেন্ট, ওর ডিপার্টমেন্ট। ওনার কাজটা কি? উনি কী করছেন? বিভিন্ন টুইট করছেন, কাশ্মীরে কি হলো, গুজরাটে কি হলো, হনলুলুতে কি হলো, ইরাকে কি হলো, বাংলাদেশে কি হলো। উনি কলকাতা নিয়ে কবে ভাববেন? কলকাতার রোহিঙ্গা নিয়ে কবে ভাববেন? দেখুন, যখন আমরা একটা এবং সেই আপনি কথাটা বলতে বলতে আমি সেই সিসিটিভি ফুটেজটাও দেখাবো, আপনি দেখতে দেখতে বলুন। দেখুন ফুল স্ক্রিনে জাস্ট সিসিটিভিটা দেখুন, একদম সেই সময়কার অবস্থা ভাবুন। মানে আমরা সহনাগরিক, মানে এখানে কিছু হলে কোনো ডাক্তার বা প্যারামেডিক হেল্প করবে না, আমাদেরই নিজেদেরকে হেল্প করে নিতে হবে। মানে এরপরে আমি জয় রাইডটা কেন কলকাতা শহরে করতে যাব? দেখুন দেখুন হুইল চেয়ার নিয়ে কর্নেল শ্রীবাস্তব। দেখুন, এই আমরা যদি একটা আজকে নিকো পার্ক দেখি তাহলে একটা ইনসিডেন্ট মনে হয়, একটা অ্যাক্সিডেন্ট মনে হয়, কিন্তু যখন ডটগুলো আমরা যোগ করছি তখন আমার মনে হয় আমাদের যে সংবিধান আছে ওই সংবিধানের কোনো ধারা আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। এই সংবিধান আমাদেরকে বলেছিল লাস্ট ম্যান উইল প্রোটেক্ট ইউ দ্য লাস্ট ম্যান, কিন্তু আমার মনে হয় ভারতীয় সংবিধান এখানে কোনো মানুষকে প্রোটেকশন দেওয়ার এখন ক্ষমতাতে নেই। দ্যাট ইজ পয়েন্ট 1। আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে বড় হয়েছি। যখন আমরা বড় হলাম, বিদেশে গেলাম, এইদিকে ওইদিকে দেখলাম, আমরা গর্বিত বাঙালি, আমরা গর্বিত কলকাতা দিয়ে। কি আমাদের কলকাতার মধ্যে যে সংস্কৃতি আছে, যে আমাদের পড়াশোনা আছে, আমাদের স্বাস্থ্য আছে, অনেক ভালো ছিল। আজকে কোথায় দাঁড়িয়ে আছি আপনারা দেখুন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই শ্রাবণ মাসে আজকে আমি ভগবানের কাছে গিয়ে আমি কি বলবো জানেন? আমি আজকে ওনাকে বলবো এই অরণ্যে একটা নিয়ম আছে, একটা বিধি আছে। এই অরণ্যের নিয়ম আর একটা বিধি আছে। শের খাওয়ার পর একটা গাছের তলা চলে যায়, ঘুমিয়ে পড়ে। যখন ওখানে ঝড় হয়, ময়না নিজের ডান পাক দিয়ে নিজের বাচ্চাদের ছেড়ে কাকের ডিমটা করে প্রোটেক্ট করে। আর যখন ওখানে জানেন বন্যা হয়, একই কাঠের উপরে আপনার শের আছে, ছাগলি আছে, বিড়াল আছে, আপনার সাপ আছে, সবাই একসঙ্গে যায়। ওদের একটা নিয়ম আছে, ওর একটা কানুন আছে। ওই জঙ্গলে একটা সাপ আছে, ও কামড়ালে আপনি একটা ওষুধ করতে পারবেন। কিন্তু আমাদের বাংলার মাটিতে এখন যা হচ্ছে, এই যে সাপগুলো যারা আছে, এই যে আমাদের লোক, এই যে আমাদের কারাপশন, পুরো শেষ ধ্বংস করে দিয়েছে। আপনি কাটমানি কথা বলছেন, আমি ভগবানকে বলবো হে ঈশ্বর, ওই অরণ্যের যেটা নিয়ম আছে আমাদের বাংলার মাটিতে দাও। দেখি আমাদের গতকাল আমাদের কৃষ্ণের উপরে হামলা হয়েছে, আজকে আপনি নিকো পার্ক দেখছেন, কোনো কিছু হচ্ছে না এখানে, কোনো কেউ এখানে জাস্টিস পাবে না। এই আমি ঈশ্বর থেকে আজকে শ্রাবণ মাসে বলবো, ঈশ্বর আমাদের ওই অরণ্যের নিয়মটা দাও। আপনার এই ধিকি ধিকি রাগটা গোটা বাংলার মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন না? কর্নেল শ্রীবাস্তব দেখুন, আমি তো বলছি আপনাকে এইখানে কোনো সংবিধান নেই, এখানে 28%।
এখানে 28% রুল আর 28%, যারা বুঝতে পারছে ওরা বুঝতে পারবে, ওরা জানে এখানে সব ভুয়া কারদারি হচ্ছে, এখানে আমাদের ডেমোক্রেসি আন্ডারমাইন হচ্ছে, এখানে আমাদের কনস্টিটিউশন আন্ডারমাইন হচ্ছে। কে বলছে সুপ্রিম কোর্টে কথা ভালো হচ্ছে পয়েন্ট, না? ভালো পয়েন্ট, ঠিক সেই পয়েন্টের থেকে একদম কর্নেল শ্রীবাস্তব যে কথাটা বললেন একদম ঠিক। এবং আমি তো পিসিআরকে বলবো, পিসিআর আমাকে বলছে যে কর্নেল শ্রীবাস্তব যে কথাটা বললেন সেখান থেকেই দ্বিতীয় একটা অগ্নিবাণ নেওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে, প্রয়োজন আছে এই মুহূর্তে, দ্বিতীয় অগ্নিবাণ এই মুহূর্তে। আপনাদের স্ক্রিনে কর্নেল শ্রীবাস্তব যা বললেন একদম ঠিক বললেন। মমতার কাছে মানুষের প্রাণ বড় সস্তা, বড্ড সস্তা নীলাদ্রিদা, বড্ড সস্তা হয়ে গেছে, যেটা একদম মণিশঙ্করদা, মানে মণিশঙ্করদা একদম ওই যে ক্লাসিক্যাল সিঙ্গারের মতন একদম ক্লাসিক্যাল তৃণমূল এখন হয়ে গেছে। যে হাসপাতালে কি আমরা এখন বসে থাকবো, কেওড়াতলা শ্মশানে কি এখন বসে থাকবে? প্রতিদিন কেউ না কেউ মারা যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ বলে, তাই তো? প্রত্যেকটা মৃত্যুতেই কি পার্টির সঙ্গে যোগাযোগ থাকে? একদম ক্লাসিক্যালি কথা বলেন, একদম ধ্রুপদ সমালোচক। বলুন। বুঝতে ভুল হচ্ছে পশ্চিমবঙ্গকে, আমার মনে হয় এই পুরো পশ্চিমবঙ্গটাই এখন এই নিকো পার্কের মতো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো হয়ে গেছে। এখানে খেলা মেলা যেরকম চলছে, যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, কর্মক্ষেত্রে বেরোচ্ছি, আমাদের ধরে নিতে হবে আমরা নিকো পার্কের একটা জয় রাইডে উঠছি, যাতে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। নিকো পার্কে যে অফিসিয়ালের সাথে আপনারা কথা বললেন তিনি স্বীকার করলেন রোজ নিকো পার্কে ডাক্তার থাকে না, কিছু কিছু দিন থাকে যেদিন ডাক্তার থাকে না। বলছেন আজকের দিনেই ঘটনাক্রমে ছিলেন না? না না, মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে ছুটি থাকে, বললেন। হ্যাঁ, মানে যেদিন ছুটি থাকে সেদিন মৃত্যু হতে পারে। এবং এ ব্যাপারে নিকো পার্কের বিরুদ্ধে সরকার কোনো রকম প্রোটেক্টিভ ব্যবস্থা নেয়নি। এই যেদিন ডাক্তার ছুটিতে থাকেন সেদিন যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসা কে করবে, তার অল্টারনেটিভটা কি, এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এতে কী টাকার লেনদেন হয়েছে, কি হয়েছে আমি জানি না। আবার আরজিকরের ঘটনা মনে করুন, যিনি সেদিন দায়িত্ব পালন করছিলেন, যে মহিলা ডাক্তার, তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, অথচ পুলিশেরই একজন সিভিক ভলান্টিয়ার এসে তাকে হত্যা করলেন, তার ধর্ষণ করলেন। অর্থাৎ এই নিকো পার্কের জয় রাইডের মতোই আমাদের জীবনযাত্রা হয়ে যাচ্ছে। আপনি খুব ভ্যালিড একটা ডিবেটের সূচনা করলেন, যদিও আমার সময় থাকবে না, যে এই সিকিউরিটি গার্ড বা সুরক্ষা কর্মী এই ল কলেজের ক্ষেত্রেও কিন্তু ল কলেজের যে অভয় আছে সে কিন্তু বলেছে সিকিউরিটি রুমের, আপনি ভাবতে পারছেন? অর্থাৎ সিকিউরিটি গার্ডের সহযোগিতা আছে আর পুলিশ এসে ধর্ষণ করছে। আর জি ভয়ঙ্কর। নীলাদ্রিদা একবার একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ব্রেকিং নিউজ, আরেকটা ব্রেকিং নিউজ আসছে, সেই আপডেটসগুলো লাগাতার, এই আপডেটসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই আপডেটসগুলো পছন্দ হবে না হয়তো, কিন্তু প্রত্যেকটা আপডেট রিপাবলিক বাংলা আমরা দিতে থাকবো। রাহুল দাসের সঙ্গে ছিল 4 থেকে 5 জন বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, কিন্তু নিকো পার্কের কর্তৃপক্ষকে বোধহয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞেস করবে না যে একজন ডাক্তার নেই ছুটিতে, তার জায়গায় যদি বড় কিছু হয়ে যেত, জল থেকে যদি পয়জনিং হতো, ফার্স্ট এডের ব্যবস্থা শুধু নার্সরা করবে। নীলাদ্রিদা ছোট্ট করে, তারপরে বাকিদের কাছে যেতে হবে আমাকে, ছোট্ট করে। না না, সেটা জিজ্ঞেস করবে না, কারণ হয়তো লেনদেন হয়েছে। কিন্তু আপনার বোঝার ভুল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন তিনি বিরোধী নেত্রী হিসেবে অনেক বেশি উপযুক্ত, সেই জন্য তিনি ফোকাস করছেন কাশ্মীরে, রোহিঙ্গাদের বাঁচাতে দিল্লিতে। পশ্চিমবঙ্গের শাসনে তার মন নেই, পশ্চিমবঙ্গে কোথায় কি দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি সম্ভবত উপলব্ধি করেছেন যেভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্টের হাওয়া চারিদিকে বইছে, 26-এর পর তারা তার এই দায়িত্ব সামলাতে হবে না। বেশ, হবে না। আমি একটা কথা বলবো, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। আমি একটা কথা বলবো, না না, বিরোধী নেত্রীর ভূমিকাটা পালন করতে আপনারা সিঙ্গুরে একটা সুন্দর, আপনারা সিঙ্গুরে একটা পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান শুরু করুন না। একদম বলবো, ওখানে টাটার ফ্যাক্টরি তো আনতে পারবেন না, একটা ভালো কিছু শুরু করুন না। বলছি যে বেশ সুন্দর এপাং ওপাং ঝপাং পাক কথা হয়, সেগুলো যে সবগুলোই অমূলক মিথ্যে আমি একবারও বলবো না। কিন্তু আমি বলছি এই আজকের ঘটনাটা নিয়ে যেটা বলছেন, ডাক্তার থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আপনি যেটা বলছেন, আমি বলছি শুনুন নিকো পার্কের যে হসপিটালটা থাকলে আপনি বলবেন, আমি বলছি ডাক্তার থাকলে হয়তো ভালো হতো, আমি বলছি শুনুন না, কিন্তু নিকো পার্কের এই ফুটে, নিকো পার্কের ওই ফুটেই হচ্ছে হসপিটালটা, উল্টো ফুটে হসপিটালটা। আমি বলছি যে যদি সত্যি বাঁচাতে হতো, আমি বলছি যে কেউ কোনো হসপিটালে বেঁচে যেত, এটা ব্যাপার আমি ঠিক অভ্র এবং অরিত্র দুজনের কাছে আসবো। আমি অরিত্র তোমার কাছে আসছি, তারপরে অভ্রর কাছে আসছি। অরিত্র, প্রবলেমটা কি জানো তো, আমরা মধ্যবিত্ত তো, নিকো পার্ক বা এরকম অ্যামিউজমেন্ট পার্কে
আমি নিজে দেখেছি যে বাচ্চারা মানে যারা একেবারে দুধের শিশু তাদের টিফিন বাক্স করে মায়েরা খাবার পর্যন্ত আনলে সেটাকে বলা হয় যে বাইরে রেখে আসুন, ওখানকার ভেতরের খাবার ওভার প্রাইসড খাবার, সেগুলো খেতে হবে, জল সেগুলো বেশি টাকা দিয়ে কিনতে হবে, এবং ওখানে একাধিক প্যাকেজ আছে যেগুলো প্রচুর দাম। তাহলে বেসিক তুমি পরিষেবাটা দেবে না, এটা কি করে হয় অব্র? এই মাফ করবেন অরিত্র। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে আমি মনিদাকে বলতে চাইবো যে দেখুন, একটা হয় দুর্ঘটনা, আরেকটা হয় হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। এইটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, মানুষের কেয়ারলেসনেসের জন্য ঘটা দুর্ঘটনা। এবং আরেকটা কথা, উল্টো দিকে হাসপাতাল ছিল, সেখানে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত, তাহলে আরজি করের অভয়া হাসপাতালের মধ্যেই ছিল, তাও কি করে মরে গেল, সেই প্রশ্নটা করতে হবে। ছোট করে একটা ব্রেকিং নিউজ, আরেকটা ছোট করে। মনিদা একজন আইনজীবী, অসাধারণ যুক্তি দিয়েছে, মানে আপনার পাড়ায় যদি একটা মন্দির থাকে, আপনার বাড়িতে সিংহাসন থাকবে না, ঠাকুর থাকবে, এই হচ্ছে যুক্তি। একটা ব্রেকিং নিউজ নিতেই হবে আমাকে, একদম শেষে যে ব্রেকিং নিউজটা আসছে সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিকো পার্কে আবার অপদার্থতা থাকতে পারে। কিশোরের মৃত্যুর পরই এই মুহূর্তে রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে সাময়িক বন্ধ করে দেওয়া হলো নিকো পার্ক। সাময়িকভাবে নিকো পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে চিঠি যাচ্ছে, কিশোরের মৃত্যুর পর সাময়িক বন্ধ নিকো পার্ক। কিন্তু কোনো ব্যবস্থা হবে কি হবে না সেই দিকে নজর থাকবে, তার কারণ ঝন্টু বড়াই এখানে বসেই বলছেন কোনো ব্যবস্থা হবে না, আবার কেউ একটা মারা যাবে। বেশ একটা ছোট্ট বিরতি। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।